হ্যালো ফ্রেন্ডস, এমএচ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের মানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা ডিপিএসপি সম্পর্কে আলোচনা করেছিলাম। আর্টিকেল 40 পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে, তো আমরা আজকে এরপর থেকে পড়ব। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা লাস্টে যেটা পড়েছিলাম একটু রিভিশন করে নেই। ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, যেটা সেই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 4 হয়, পার্ট 4 এ আছে। তো এটাতে আছে আর্টিকেল 36 to 51। তো সংবিধানের এই অংশটা পার্ট 4 যেটা, সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো আয়ারল্যান্ড নিশ্চয় কোথা থেকে, আয়ারল্যান্ড নিজে থেকে তৈরি করেছে না কোথা থেকে কালেকশন করেছে? আয়ারল্যান্ড সংগ্রহ করেছে স্পেনের সংবিধান থেকে। আয়ারল্যান্ড সংগ্রহ করেছে, মানে এই সংবিধানের যে পার্ট আছে সেটা স্পেন থেকে মানে সংগ্রহ করেছে, এবং স্পেন নিজেরা তৈরি করেছে। তো মানে ডাইরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসি এই চ্যাপ্টারটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো প্রথম যেটা মানে আর্টিকেল ছিল আর্টিকেল 36। কি ছিল আর্টিকেল 36 এর ডেফিনেশন অফ দ্য স্টেট? তো আমরা ডেফিনেশন শিখেছি। তারপর 37 এ কি ছিল? নট এনফোর্সেবল বাই কোর্ট। মানে প্রথমে দেওয়া হয়েছিল মানে রাষ্ট্রের সংজ্ঞা, তারপর দেওয়া হয়েছে মানে এটা কোনো কোর্ট দ্বারা সেটা এনফোর্স করানো যায় না। তারপর 38 এ কি ছিল? 38 এ ছিল পাবলিক ওয়েলফেয়ার। 39 এ ছিল মেল এন্ড ফিমেল ইকুয়াল স্যালারি। তারপর ছিল 39 এ। 39 এ তে কি ছিল? ফ্রি লিগ্যাল এইড। তো এতটুকু আমাদের পড়া হয়ে গেছে। প্রথমে আমরা ডেফিনেশন শিখেছিলাম, রাষ্ট্রের সংজ্ঞা কি সেটা শিখেছিলাম। তারপর এটা জেনেছিলাম যে এটা 37, আর্টিকেল 37 এ মানে 37 নম্বর অনুচ্ছেদে মানে যেটা বর্ণনা করা হয়েছে, এটা এই মানে এই পার্ট যেটা সেটা মানে এনফোর্সেবল নয়, কোর্ট দ্বারা মানে সেটা মানে এনফোর্স করানো যায় না। তারপর 38 ছিল মানে যেটা পাবলিক ওয়েলফেয়ার, মানে জনগণের কল্যাণের জন্য। 39 যেটা, সেটা মেল এন্ড ফিমেল ইকুয়াল স্যালারি, মানে পুরুষ মহিলা যে কাজ করবে সে সমান বেতন পাবে, সমাহারে বেতন পাবে, পুরুষ মহিলা মানে উভয়ের জন্য। 39 ছিল ফ্রি লিগ্যাল এইড, মানে বিনামূল্যে যেটা আইনি সহযোগিতা পাই সেটার কথা বলা হয়েছে। তারপর 40 তে ছিল, আর্টিকেল 40 তে ছিল কি? পঞ্চায়েত। তো দেশের মধ্যে কোন স্টেট সর্বপ্রথম মানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রচলন করেছিল? রাজস্থান। তো এতটুকু আমাদের পড়া হয়ে গিয়েছিল। আমরা আজকে এরপর থেকে পড়বো আর্টিকেল 41, 42 থেকে 51 পর্যন্ত আমরা আজকে পড়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখবো আর্টিকেল 41। 41 এ কি বলা হয়েছে? রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন এন্ড টু পাবলিক এক্সিস্টেন্স ইন সার্টেন কেসেস। মানে রাইট টু ওয়ার্ক মানে কাজ করার অধিকার, এডুকেশন মানে শিক্ষার অধিকার, এন্ড টু পাবলিক এক্সিস্টেন্স ইন সার্টেন কেসেস মানে বিভিন্ন ধরনের, সার্টেন কেসেস মানে বিভিন্ন ধরনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে মানে মানুষকে কাজের অধিকার দেওয়া, শিক্ষার অধিকার দেওয়া, তারপর মানে সরকারি সাহায্য প্রদান ইত্যাদির কথা বলা হয়েছে। তো এখানে কি কি কথা? যেমন জীবনের বিভিন্ন দশায়, যেমন মানুষ যখন বৃদ্ধাবস্থায় উপনীত হয় তখন তাকে বৃদ্ধ পেনশন দেওয়া হয়। কোন মহিলা যখন সন্তান প্রসব করে তখন তাকে প্রসূতি সহযোগিতা দেওয়া হয়। তারপর যখন ছোট বাচ্চারা অঙ্গনওয়াড়ির আন্ডারে তাদেরকে মানে একদম বাল্য শিক্ষা প্রদান, বিভিন্ন ধরনের মানে পুষ্টিকর খাদ্য প্রদান ইত্যাদি প্রদান করা হয়। তো আর্টিকেল 41 যেটা মানে সেটার কথাই বলা হয়েছে। তো মানে এখানে একটি কথা আছে, যেমন এডুকেশন, টু এডুকেশন। তো এডুকেশন যেখানে বলা হয়েছে মানে জীবনের বিভিন্ন দশায়, সাপোজ মানে প্রৌঢ় শিক্ষা এখন চালু হয়েছে, মানে মানুষ যখন মানে বৃদ্ধ অবস্থায় উপনীত হবে তখন শিক্ষা লাভ করতে পারবে, সরকারের তরফ থেকে এই স্কিম চালু করা হয়েছে। যদি এই পার্টটাকে মানে ফান্ডামেন্টাল রাইটস এ দিয়ে দেওয়া হতো, রাইট টু এডুকেশন দিয়ে দেওয়া হতো ফান্ডামেন্টাল রাইটস এ, তখন কিন্তু মানে কেউ না কেউ গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারতো। কিন্তু এটা ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, এইসব অধ্যায়ের জন্য কোর্টে যাওয়া যায় না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনো কোর্টে গিয়ে কেস করা যায় না, কারণ রাষ্ট্র ইচ্ছা করলে জনগণের কল্যাণের জন্য কাজ করবে। কাউকে শিক্ষা দেবে, সরকারি সাহায্য প্রদান করবে, বৃদ্ধাবস্থায় পেনশন দেবে, যা ইচ্ছা সরকার যা ইচ্ছা তা করতে পারবে। যদি রাষ্ট্রের কল্যাণের জন্য করতে চায় তো করতে পারবে, না করতে চাইলে কিছু করতে পারবো না। সেটা আর্টিকেল 41 ছিল।
তারপর আর্টিকেল 42 তে কি বলা হয়েছে, প্রভিশনস ফর জাস্ট এন্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক এন্ড ম্যাটারনিটি রিলিফ। তো আমরা দেখতে পাই মাতৃত্বকালীন ছুটি, সরকারি যেসব মানে কর্মচারী আছেন, সরকারি যেসব চাকরি করেন যেসব মহিলারা, তারা ম্যাটারনিটি লিভ পেয়ে থাকেন। নিশ্চয়ই আপনারা ম্যাটারনিটি লিভের নামটা শুনেছেন। মানে যখন মানে গর্ভাবস্থা মানে শেষ দিকে 3 মাস, তারপর মানে বাচ্চা প্রসবের পর থেকে আরো 3 মাস মানে বাচ্চা দেখাশোনার জন্য ছুটি দেওয়া হয়, মাতৃত্বকালীন ছুটি, সেটাই মানে ম্যাটারনিটি রিলিফ। কারণ সেই সময় মানে সরকার কি করে, মানে যে মহিলা সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত আছে তাহাকে মানে ছুটি দিয়ে দেওয়া হয়, কারণ সে অবস্থায় সে অফিসে এসে কাজ করতে পারবে না, তার বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেই জন্যই তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। তারপর বাচ্চা প্রসবের পরও মানে এ ধরনের কাজ করতে পারবে না বাচ্চার জন্মের পর, তো কাজ করতে অসুবিধা হবে, কিন্তু সবেতন ছুটি দেওয়া হয়, মানে সেটা সরকারের তরফ থেকে সেটা দিয়ে দেওয়া হয়। দেশের মধ্যে কেরালা প্রথম রাজ্য যেটা মানে মহিলাদের জন্য 3 দিন প্রত্যেক মাসে মানে 3 দিন স্পেশাল লিভের ব্যবস্থা করে দিয়েছে, মেনস্ট্রুয়েশন লিভ। তো সেটা ন্যাচারাল, মানে যে সেই সময় মানে প্রত্যেক মাসে 3 দিন সেটা মহিলারা অনেক কষ্ট করে মানে সেই সময়টা পার করে থাকেন। সেই জন্য কেরালা মানে মানবিক দিক থেকে সমাজের কল্যাণের জন্য সে কাজটা করে দিয়েছে। কিন্তু কেরালা অন্যান্য স্টেট যদি প্রবর্তন করতে চায় তো করতে পারে, না করতে চাইলে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারবো না, কোনো মহিলা কোর্টে গিয়ে মামলা করতে পারবেন না। এবং আশা করি প্রত্যেক রাজ্যই মানে আস্তে আস্তে করে সেই ব্যবস্থা প্রবর্তন করে দেবে। তারপর মানে যেটা হিউম্যান কন্ডিশন, তো হিউম্যান কন্ডিশন কি, সাপোজ মানে একজন সরকারি কর্মচারী টাইফয়েড হয়ে গেল বা অন্য কোনো মারাত্মক প্যারালাইজ হয়ে গেল বডি, তো তাকে কি নির্বাচনী ডিউটিতে দিয়ে দেওয়া হবে? নিশ্চয় না, কারণ সে মানে তার অসুস্থতা যেটা আছে, অসুস্থতার জন্য সে নির্বাচনী দায়িত্ব পালন থেকে সে মানে ছুটি পেয়ে যাবে। তারপর মানে একজন রেলওয়ের গ্রেড ডি যিনি কর্মচারী আছেন, একজন কর্মচারী, ওনাকে কি প্যারালাইজড অবস্থায় মানে রেলওয়ের মানে যেসব লাইন আছে রেলওয়ে ট্র্যাক ঠিক করার জন্য নিয়ে যাওয়া হবে না? নিশ্চয় না, তাহাকে তাহার মানে যে যে সে তখন যে তাহার মানে অসুস্থ অবস্থায় মানে হিউম্যান কন্ডিশন মানে তার মানবিক দিক থেকে তাহার যে যে কাজ সে করতে পারবে তাকে ঠিক সেইভাবে দায়িত্ব দেওয়া হবে। আর্মিতে যদি কোনো সেনার পায়ে বা হাতে গুলি লেগে যায় তখন তাকে কি করা হবে? তাকে ছুটি দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে না, তাকে অফিসে কোনো একটা দায়িত্ব দিয়ে দেওয়া হবে মানবিক দিক থেকে, যাতে সে সেই কাজটা করতে পারে। তাকে বর্ডারে পাঠানো হবে না যুদ্ধ করার জন্য। সেটাই হচ্ছে হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্কস এন্ড ম্যাটারনিটি রিলিফ। ম্যাটারনিটি রিলিফ তো বুঝতে পেরেছেন, তো সেটা আর্টিকেল 42 তে মানে রাষ্ট্র চাইলে মাতৃত্বকালীন ছুটি বা মানুষের অবস্থা বুঝে, মানে মানুষ মানে যেরকম অবস্থায় আছে, মানে সাপোজ মানুষ অসুস্থ হয়ে গেল, কিছু হয়ে গেল, তখন তাহার কর্তব্যে কাটছাট করতে পারবে, ম্যাটারনিটি রিলিফ দিতে পারবে, ইত্যাদির কথা বলা হয়েছে। 43 তে কি বলা হয়েছে, লিভিং ওয়েজেস এটসেট্রা ফর ওয়ার্কার। তো আমরা যখন আর্টিকেল 23 আমরা পড়েছিলাম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মানে তখন আমরা বেকার মজদুরের কথা আমরা বলেছিলাম, মানে কোনো মানুষকে বিনা পারিশ্রমিক দিয়ে কাজে লাগানো যাবে না। তো এখানে বলা হয়েছে আর্টিকেল 43, সরি আর্টিকেল 23। তো এখান যখন আমরা পড়েছি লিভিং ওয়েজেস, মানুষ মানে এমন মজুরি প্রদান করতে হবে যাহাতে সে তার জীবন নির্বাহ করতে পারে, সেটার কথা এখানে বলা হয়েছে আর্টিকেল 43 তে। কিন্তু এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে থাকার কারণে এই অনুচ্ছেদের অনেকটা মিসইউজ হতে দেখা যায়। অনেক প্রাইভেট স্কুল আছে, আপনারা দেখতে পারবেন মিসদেরকে রেখে দেয়। কত টাকা স্যালারি দেয় জানেন? 1500 থেকে 2000 টাকা স্যালারি দিয়ে মিস বলে সেখানে অনেক কাজ করতে দেয়। তারপর অনেকটা কল সেন্টার আপনারা দেখতে পারবেন, বিভিন্ন শহরে কল সেন্টার আছে, সেগুলিতে মানে যেসব কর্মচারীরা কাজ করে থাকেন তাদের স্যালারি কত টাকা, 4000 থেকে 6000 টাকার মধ্যে স্যালারি দিয়ে তারা মানে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত শ্রমিককে কাজে খাটায়। তো এরকম করা যাবে না, একজন মানুষকে অতটুকু সেলাম মজুরি দিতে হবে যতটুকু মজুরি দিয়ে সে তার জীবন নির্বাহ করতে পারে। তো এটার কথা এখানে বলা হয়েছে লিভিং ওয়েজেস এটসেট্রা ফর ওয়ার্কার। তারপর 43 এ যখন এরকম দেখতে পারবেন এ বি সি ডি, আপনারা মানে এরকম দেখবেন, তখন ভেবে নেবেন সেটার মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংস্করণ করা হয়েছে। আমি শার্টের মানে পকেটের কথা एग्जांपल দিয়েছিলাম লাস্ট ভিডিওতে, তো এটা মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে জুড়ে দেওয়া হয়েছে। 43 এ যেটা সেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, মানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের অধীনে 43 এর কথা এখানে লিখেছি, 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সেটাকে মানে অন্তর্ভুক্ত করা হয়। পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, মানে যেসব শিল্প প্রতিষ্ঠান আছে, শিল্প কলকারখানা আছে, সেগুলির ম্যানেজমেন্টে, সেগুলি মানে কিভাবে পরিচালনা করবে সেই সবের পরিচালনায়
মানে যেসব কর্মচারী থাকবেন সেখানে, যেসব ওয়ার্কার থাকবেন, মজদুর থাকবেন, তাদেরকে অংশগ্রহণ করাতে হবে, সেটার কথা বলা হয়েছে। আর সেটা অবশ্যই জরুরি, কারণ মানে যদি শুধু মানে সেখানে বস থাকে, তো কর্মচারীর কোনো যদি সেখানে পার্টিসিপেশন না থাকে, তো ম্যানেজমেন্ট পরিচালনায় অনেকটা অসুবিধার সম্মুখীন হয়। যদি আপনারা মানে একটা স্কুলের কথা দেখেন, একটা বিদ্যালয়ের কথা, বিদ্যালয়ের জন্য একটা পরিচালনা সমিতি থাকে, কারণ সেখানে কমিউনিটি পার্টিসিপেশন, মানে সেই সমাজের যারা লোক আছেন, সমাজের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার কথা আছে, সেগুলি মানে কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে, সেই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা হয়। তো ঠিক সেইভাবে যখন একটা ইন্ডাস্ট্রিতে তার ম্যানেজমেন্টে যখন মানে ওয়ার্কারদেরকে মানে সেই কোম্পানির, সেই মানে ইন্ডাস্ট্রির, সেই কলকারখানার মানে যেসব কর্মচারী আছেন, মজদুর আছেন, তাদেরকে ম্যানেজমেন্টে দায়িত্ব দেওয়া হবে, তখন মানে তারা তাদের সুবিধা অসুবিধা ইত্যাদির কথা আলোচনা করতে পারবেন। সেখানে শুধু বস থাকবে না, ম্যানেজমেন্টে মানে কর্মচারীরাও থাকবেন। তো সেটার কথাই বলা হয়েছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। তারপর যেটা এসেছে 43B। 43B মানে যখন এটা বি তো এখানে দেওয়া আছে, তো বি দেখেই বুঝতে পারছেন সংস্করণ করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো কোন অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে? 97th অ্যামেন্ডমেন্ট 2011, মানে 2011 সনের 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটাকে জুড়ে দেওয়া হয়েছে। প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস। সরকারের কাছে এত টাকা নেই, মানে সমাজের প্রত্যেক মানুষকে, যারা মানে বেরোজগার মানুষ আছেন, যারা মানে শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন, তাদেরকে মানে কাজে লাগানোর জন্য সরকারের কাছে তো এত টাকা নেই, এত মানে ব্যবস্থাও নেই, মানে কোথায় কাজে লাগাবে। তো সেই জন্য কি করা হয়েছে? প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস। আপনারা বিভিন্ন দেখতে পারবেন, কোঅপারেটিভ এপেক্স ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটিস, বিভিন্ন মানে সংস্থা আছে। কোঅপারেটিভ মানে সমবায় সমিতি আছে, এগুলির কথা দেখতে পারবেন। কয়েকজন মিলে একটা সমবায় সমিতি গঠন করা হয়, এবং সেখানে কি বলা হয়েছে? সংবিধানের 97তম সংশোধনীর মাধ্যমে, 2011 সালের সংবিধানের 97তম সংশোধনীর মাধ্যমে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। সমাজের যেসব শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন, তারা সমাজের মানে তারা নিজেরা নিজেদের মানে কাজকর্ম করতে পারেন কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। তো সেটার কথা বলা হয়েছে, এবং সরকার সেখানে সহযোগিতা করবে, প্রমোশন করবে কোঅপারেটিভ সোসাইটিস গঠনে, সমবায় সমিতি গঠনে, এবং সাধারণ জনগণ সেখানে কাজ করতে পারবে। তারপর যেটা এসেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এখন মানে পুরা মানে যেটা নিয়ে নির্বাচনী ইস্যু, আমাদের রাজনৈতিক মানে যেটা নিয়ে একদম মানে সুর গরম হয়ে আছে, সেটাই মানে ইউনিফর্ম সিভিল কোড। মানে দেখছেন তো আর্টিকেল 44 এ কোথায় আছে ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোড সেটা আছে আর্টিকেল 44 এ, অনুচ্ছেদ 44 তো অনুচ্ছেদে আছে সংবিধানের, ইউনিফর্ম সিভিল কোড। তো কি কি আছে সেখানে? আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, এমন একটা গণতন্ত্র, যেখানে প্রত্যেক মানুষ তার মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার পায়। সেখানে হিন্দুদের জন্য আলাদা কানুন, মুসলিমদের জন্য আলাদা কানুন, তারপরও রয়েছে স্পেশাল কিছু আইন, বিশেষ কিছু আইন। যদি মানে আমি হিন্দু নই, মুসলিমও নই, তাহলে আমার জন্য কি থাকবে? সাপোজ যেমন ফর এক্সাম্পল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তো মুসলিমদের জন্য মুসলিম ম্যারেজ অ্যাক্ট, হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট। কিন্তু একজন হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করলো, তখন তার জন্য কি আইন প্রযোজ্য হবে? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। বা মুসলিম চাইলেও করতে পারে, মুসলিম ছেলে মেয়ে মিলে বিয়ে করলো, তারপর রেজিস্ট্রেশন করবে, ম্যারেজ করলো, তারপর ম্যারেজের রেজিস্ট্রেশনটা করতে হবে, তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারবে। তো কিন্তু স্পেশালি যেটা বিভিন্ন কাস্টের, তো হিন্দুতে মানে যারা হিন্দু আছেন, হিন্দুদের মধ্যে হিন্দু ধর্মে অনেকটা উঁচু নিচু মানে ভেদাভেদ আছে, বিভিন্ন কাস্টের মধ্যে বিবাহ হয় না, তো তখন মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আনা হয়েছে। তো ঠিক সেভাবে ইউনিফর্ম সিভিল কোড মানে এক দেশের জন্য এক আইন, যখন মানে এটা এসে যাবে, তখন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট ইত্যাদি কিছুই থাকবে না, সম্পূর্ণ দেশের জন্য। মানে যেভাবে আমরা ইলেকশন আসলে দেখতে পাই মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী আচরণ বিধি, তো সেখানে কি করা হয়? নির্বাচনের সময় সেটা লাগু থাকে। নির্বাচনে যদি কোনো নেতা কাউকে টাকা দিতে গিয়ে মানে ধরা পড়ে, তো নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোড মানে ভারতীয় দণ্ডবিধি দ্বারা আমরা সাধারণত যেসব ফৌজদারি মামলাগুলি দেখি, পুলিশে যাওয়ার পর পুলিশে কিভাবে লাথি মারবে, পাছায় লাথি মেরে তারপর মানে কারাগারে বন্দি করে রাখবে, সেটার কথা মানে ইন্ডিয়ান পেনাল কোডে বর্ণনা করা হয়েছে। মানে ভারতীয় দণ্ডবিধি দ্বারা মার্ডার করলে কিভাবে লাত মারবে, তারপর কেউ রেপ করলে কিভাবে লাত দেবে, তো সেটার কথাই মানে ইন্ডিয়ান পেনাল কোডে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন ইউনিফর্ম সিভিল কোড আসবে, মানে সমগ্র ভারতের জন্য এক নিয়ম, তো সেটাই মানে মুসলিমদের জন্য কোনো আলাদা নিয়ম নেই, হিন্দুদের জন্য কোনো আলাদা নিয়ম নয়, সমগ্র ভারতের জন্য এক আইন, ইউনিফর্ম সিভিল কোড, সেটার কথাই আর্টিকেল 44 এ বর্ণনা করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড মানে অ্যাকচুয়ালি যেটা, সেটা দেওয়ানি বিধি, মানে
যেমন শুধু 3টা ক্ষেত্রেই বিশেষ করে প্রযোজ্য। উত্তরাধিকারী সম্পত্তি আমরা দেখতে পাই, তারপর মানে বিবাহ আছে, তালাক আছে, ইত্যাদির ক্ষেত্রে মানে হিন্দুদের জন্য আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা নিয়ম আছে। তো ইউনিফর্ম সিভিল কোড যখন আসবে তখন মানে সেসব আইন বললে চলবে না, যেটা মানে ভারতের ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে বা সিভিল প্রসিডিওর কোড আছে সেটার উপর বেস করে মানে তখন বিচার হবে। তো সেটাই মানে ইউনিফর্ম। আর বর্তমানে দেশের মধ্যে সর্বপ্রথম একটা রাজ্যে মানে ইউনিফর্ম সিভিল কোড চালু করে দেওয়া হয়েছে, সে রাজ্য হলো গোয়া। কারণ সেই রাজ্য মানে ইচ্ছা করে মানে সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে, কারণ এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, মানে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। সেখানে কোর্ট কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না, সেই জন্যই মানে গোয়া চালু করে দিয়েছে, কোর্টের কোনো হস্তক্ষেপ নেই সেখানে। মানে রাষ্ট্র চাইলে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারবে। তো সেটার কথা আর্টিকেল 44। এতটুকু আমাদের হয়ে গেল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো তারপর যেটা আর্টিকেল এসছে, আর্টিকেল 45, অনুচ্ছেদ 45, কি বলা হয়েছে সেখানে? প্রভিশনস অফ আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন টু দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার্স। তো আর্লি চাইল্ডহুড কেয়ার, তো সেটা মানে প্রথমে আমরা বুঝি আর্লি চাইল্ডহুড কেয়ার কি। মানে যখন একটা বাচ্চার জন্ম হয় তখন হসপিটালে নিয়ে গিয়ে মানে নিউ নিউবর্ন চাইল্ডকে মানে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন মানে হসপিটালে বিভিন্ন ধরনের সুবিধা উপলব্ধ থাকে সেখানে। তো সেখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। তারপর মানে যখন ঘরে নিয়ে আসা হয়, অঙ্গনওয়াড়ি কর্মী থাকেন, তারপর আশা থাকেন, বিভিন্ন ধরনের স্বাস্থ্য কর্মী থাকেন, তাদের কাছ থেকে মানে বিভিন্ন ধরনের সহযোগিতা, নিউট্রিশন, ফুড ইত্যাদি বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হয় একটা ছোট বাচ্চাকে। সেটাই হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার। তারপর যখন বাচ্চা একটু বড় হয়, যখন মানে নার্সারিতে অ্যাডমিশন নেওয়ার যোগ্য হয়ে যায়, 3 বছরের মতো বয়স হয়ে যায়, তখন মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সে ভর্তি হয়ে তাহার শিক্ষা গ্রহণ করতে পারে। সেটাই হচ্ছে মানে, এবং সেখানে নিউট্রিশনাল ফুড, যেটা মানে পুষ্টিকর খাদ্য আছে, সেটা সেখানে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন টু দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার্স, মানে 6 বছরের মানে নিচের বাচ্চাদেরকে শিক্ষা প্রদান। তারপর মানে এটার সঙ্গে মানে জুড়েছে 2002 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আছে সংবিধানের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাইট টু এডুকেশন, আর্টিকেল 21A। তো 21 ক ধারা মতে মানে সংবিধান 2002 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার আইনকে মৌলিক অধিকার হিসেবে পরিণত করা হয়। তো সেটা ছিল আর্টিকেল 45। তারপর আছে 46, প্রমোশন টু দ্য এডুকেশনাল এন্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এন্ড আদার উইকার সেকশনস। তাদের যেটা ইন্টারেস্ট আছে, তাদের যেটা স্বার্থ আছে, মানে শৈক্ষিক এবং অর্থনৈতিক স্বার্থ প্রমোশন করার জন্য, মানে উন্নতি করার জন্য, তাদের সেই সব স্বার্থের উন্নতি করার জন্য তাদেরকে সরকার সহযোগিতা করবে। তো এসসি, এসটি, ওবিসি, এমওবিসি ইত্যাদির ক্ষেত্রে আপনারা রিজার্ভেশন দেখতে পান, তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। এখন তো মানে আমাদের বর্তমান যে সরকার আছে সেটা ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতেও মানে রিজার্ভেশন দিয়ে দিয়েছে। তো এসব এসব ক্ষেত্রে আর্থিক এবং শৈক্ষিক দিক থেকে উন্নতির জন্য সরকার সহযোগিতা করবে, সেটাই ছিল আর্টিকেল 46। তো 47 দেখি, 47 এ বলা হয়েছে ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন এন্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড ইমপ্রুভ অফ পাবলিক হেলথ, মানে জনগণের স্বাস্থ্য এবং পুষ্টিকর খাবারের যেটা সীমানা আছে সেটার উন্নতি সাধন করা রাষ্ট্রের কর্তব্য। তো আপনারা দেখবেন কি, যেটা রেশন কার্ড আছে, তো রেশন কার্ডে মানুষকে একদম সুলভ মূল্যে বা কখনো বিনামূল্যে মানুষকে চাল, ডাল, ময়দা, আটা ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর মানে যখন আপনারা কোনো মানে কোনো এই কোভিড এর সময় আপনারা দেখেছেন মানে রিলিফ দেওয়া হয়েছে মানুষকে, রিলিফের নামে কি দেওয়া হয়েছে, চাল, ডাল বা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তারপর বাচ্চাদের এমডিএম দেখবেন, স্কুলের যেসব ছোট বাচ্চা আছে তাদেরকে এমডিএম প্রদান করা হয়। মানে সেটা কি, মানুষের যেসব পুষ্টিকর খাবারের যেটা লেভেল আছে, যেটা সীমা আছে, সেটার উন্নতি করা সেটা রাষ্ট্রের কর্তব্য। তো সেই জন্যই মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড ইমপ্রুভ অফ পাবলিক হেলথ, মানুষের মানে নিউট্রিশন এন্ড স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডিটি যেটা লিভিং এর, মানুষ যে স্ট্যান্ডার্ডে লাইফ করেছে। সাপোজ আমি আজকে মানে বিপিএল ক্যাটাগরিতে আছি, তো আমার উন্নতি সাধন করা, ইমপ্রুভ অফ পাবলিক হেলথ, আমার স্বাস্থ্যের উন্নতির জন্য, আমার নিউট্রিশন যেটা আছে, আমার পুষ্টিকর খাবারের উন্নতির জন্য সরকার বিভিন্ন সময় যেটা সাহায্য করে থাকে, সেটার কথাই মানে আর্টিকেল 47 এ বলা হয়েছে। তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আর্টিকেল 48 মানে অনুচ্ছেদ 48,
যেটা আছে সেখানে কি বলা হয়েছে, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো অর্গানাইজেশন অফ এগ্রিকালচার মানে কি করা হবে, এগ্রিকালচারের অর্গানাইজেশন মানে সেগুলিতে সরকার সরকার সাহায্য করবে। অ্যানিম্যাল হাজবেন্ডারি পশুপালন এবং কৃষি ক্ষেত্রে, এগ্রিকালচার মানে কৃষি ক্ষেত্র, সেটাতে কি করবে, সরকার সহযোগিতা করবে। তো সেটার কথা বলা হয়েছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি সেখানে মানে গো হত্যার কথা, মানে আমরা যেটা গো হত্যা বলি না, মানে গরু যেসব হত্যা করা হয়, তো গরু সাধারণত হিন্দুরা পালন করে এবং মুসলিমরা কি করে, মুসলিমরা সেটা হত্যা করে। হিন্দু মুসলিমরা বেশি ছাগল পালন করে, এক্সেপশনাল ক্ষেত্রে অন্য কিছু হয়, কিন্তু মুসলিমরা অ্যাকচুয়ালি গরু হত্যা করে, খ্রিস্টানরা হত্যা করে। তো অ্যানিমেল হাজবেন্ডারি এবং এগ্রিকালচার মানে যেসব পশুপালন আছে এবং কৃষি ক্ষেত্র আছে সেখানে সরকার সহযোগিতা করবে। তো কৃষি ক্ষেত্রের যেসব সরঞ্জাম আছে, মেশিনারি আছে, সেগুলিতে মানে সরকার কি করে সাবসিডি লোন দেয়, তারপর মানে সেগুলিতে একদম ট্যাক্স কম হয়, সরকার মানে ট্যাক্স কখনো নেয় না বা কখনো একদম সামান্য ট্যাক্স নেয়, 1% 2% এরকম ট্যাক্স নেয়। তো সেই জন্যই মানে এগ্রিকালচারের যেসব প্রোডাক্ট আছে, সার আছে, সরঞ্জাম আছে, সার সরঞ্জাম আছে ইত্যাদির জন্য মানে সরকার সহযোগিতা করে। নাবার্ড আছে, মানে কি করে কৃষি ক্ষেত্রে সাহায্য করার জন্য, পশুপালনে সাহায্য করার জন্য কি করে লোন দেয়। তারপর কি আছে, কেসিসি লোন আছে, ব্যাংক থেকে মানে কিষাণ ক্রেডিট কার্ড লোন, তো আমরা নিতে পারি, সেটা মানে এগ্রিকালচারের সহযোগিতার জন্য সরকার কর্তৃক সেসব মানে সহযোগিতা করা হয় এবং সেটা রাষ্ট্রের মানে নির্দেশাত্মক নীতির মধ্যে পড়ে। অনুচ্ছেদ 48 যেটা আছে আর্টিকেল 48, তো সেটার মধ্যে পড়ে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো গোপালন এবং গোহত্যা নিষিদ্ধ, তো সেটার মধ্যে সেই অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। অ্যাকচুয়ালি মানে যেখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে যেখানে প্রমোশন করার কথা, সেখানে হত্যা করার কথা নয়। কিন্তু মানুষ মানে যখন অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে পশুপালন কেন করে, পশুপালন করে পশু থেকে মানে আর্থিকভাবে লাভ, মানে লাভ পাওয়ার জন্য, আর্থিক মুনাফা অর্জনের জন্য মানুষ পশুপালন করে। সাপোজ একটা গরুকেও পালন করলো, তো গরু থেকে কিভাবে মুনাফা পায়, গরুর দুগ্ধ বিক্রি করে, গরুর গোবর থেকে সার হয়, এসব পাওয়ার জন্যই মানুষ গরু পালন করে। সরকার যদি মানে উপযুক্ত সুবিধা প্রদান করে, গোশালা তৈরি করে দেয় সরকার, তো যখন গরুটা মানে দুধ দেওয়ার অনুপযুক্ত হয়ে যায়, বাচ্চা দেয় না বা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন মানে গোশালায় তাহাকে স্থানান্তরিত করা যায়, গোশালায় মানে সেখানে নিয়ে রেখে আসা যায়। তো সরকার সেখানে স্থাপন করে দেয় গোশালা। আরো বিভিন্ন কথা আছে, মানে মানে যেমন গরু হত্যা। তো গরু হত্যা অ্যাকচুয়ালি কেন করা হয়, হিন্দুরা অ্যাকচুয়ালি মানে যেসব মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি আছে, যারা মানে নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের লোক আছেন, তারাই অ্যাকচুয়ালি এইসব গরু পালন এবং গরু হত্যা মানে দুটাই করে থাকেন। উচ্চ পর্যায়ের লোক, তার বিজনেসের জন্য সময় নেই, চাকরির জন্য সময় নেই, সে আবার গরু পালন এবং গরু হত্যা করতে কোথায় যাবে। তো অ্যাকচুয়ালি যেটা গরু পালন এবং গো হত্যা দুটাই মানে নিম্ন মধ্যবিত্ত হিন্দুরা মানে 2 টাকা মুনাফা অর্জনের জন্য সেটা করে থাকেন। মুসলিম যে হত্যা করবে, যে মানে গরু কাটবে, তো স্লাটার হাউস যেটা থাকবে, সেখানে মানে 2 টাকা মানে ইনকামের জন্য, ডেইলি তার মানে পেটের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য সে মানে মজুরি করবে, সেখানে সে কাজ করবে, সেখানে সে হত্যা করবে। তো অ্যাকচুয়ালি সবই মানে নিজের মানে যারা এইসব হত্যা এবং গোপালন করে তারা মানে 2 টাকা মুনাফা অর্জনের জন্য করে, এবং সরকারের উচিত মানে কি করা, এসবে সহযোগিতা করা, এবং সরকার সহযোগিতা করছে, গোশালা তৈরি করে দিচ্ছে, এগ্রিকালচারাল প্রোডাক্ট যেটা আছে সেগুলিতে সহযোগিতা করছে, মেশিনারি ক্রয়ে মানে একদম মানে কম ট্যাক্স লাগাচ্ছে, তারপর কেসি লোন দিচ্ছে, নাবার্ড তৈরি করে দিয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। তারপর যেটা আছে প্রোটেকশন মানে আর্টিকেল 48 এ মানে যখন মানে দেখেছেন তখন মানে নিশ্চয়ই অ্যামেন্ডমেন্টের কথা আসবে। তো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা করা হয়েছে, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 48A এই মানে অনুচ্ছেদকে জুড়ে দেওয়া হয়েছে, এ নাম দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। তো সেখানে মানে উপরের যেটা ছিল সেটা মানে কৃষি কার্যে এবং পশুপালনের সহযোগিতা করার জন্য, এবং নিচেরটাকে কি বলা হয়েছে, প্রোটেকশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড সেফগার্ডিং অফ ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ। তো রাষ্ট্রের কি কর্তব্য, প্রোটেকশন অফ এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট মানে যেসব পরিবেশ আছে, পরিবেশ, তো পরিবেশ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের চারপাশের যে অবস্থা আছে সেটাকে আমরা পরিবেশ বলি। তো প্রোটেকশন মানে রক্ষা করা, ইমপ্রুভমেন্ট যেটা মানে উন্নতি কল্পে, পরিবেশের উন্নতি কল্পে, এবং আর কি সেফগার্ডিং মানে সেফ দেওয়া, পরিবেশকে রক্ষা করা, ফরেস্টকে রক্ষা করা, ওয়াইল্ড লাইফ যেটা আছে মানে বন্যপ্রাণী সেটা যেটা আছে সেটাকে সংরক্ষণ করা, সেফগার্ড দেওয়া। তো ইত্যাদি কে করবে, সরকার করবে, সেটা সরকারের কর্তব্য। এই অনুচ্ছেদ যেটা আছে আর্টিকেল 48 এ সেটার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ সংরক্ষণ আইন এসেছে।
তারপর যেটা ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল যেটা আছে সেটা সেটা মানে এই অনুচ্ছেদের অধীনে গঠন করা হয়েছে আর্টিকেল 48 এ। এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল মানে আর্টিকেল 48 এর 48 এ অনুচ্ছেদের অধীনে গঠন করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন সেটা মানে আর্টিকেল 48 এর অধীনে মানে সেটা তৈরি করা হয়েছে। তো নিশ্চয় মনে রাখবেন মানে 48 এ ছিল মানে যেটা গৃহপালিত পশু এবং কৃষিকার্য। 48 এ যেটা 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ এসেছে সেটাতে কি বলা হয়েছে, বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে, বন সংরক্ষণের কথা সেখানে বলা হয়েছে। তারপর আমরা আসি 49 কি, প্রমোশন অফ মনুমেন্টস এন্ড প্লেসেস এন্ড অবজেক্টিভ অফ ন্যাশনাল ইন্টারেস্ট। মনুমেন্টস, তারপর প্লেসেস, তারপর অবজেক্টিভ অফ ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলি আছে। তো মনুমেন্টস বলতে আমরা কি বুঝি, যেসব মানে স্মৃতিসৌধ আছে। স্মৃতিসৌধ কি, যেমন তাজমহল আছে, সেখানে মানে শাহজাহান তৈরি করেছিলেন, সেটা দেশের জন্য গর্ব। তারপর প্লেসেস, বিভিন্ন জায়গা আছে, রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন লালকেল্লা আছে। অবজেক্টিভ অফ ন্যাশনাল ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যেসব জায়গা আছে সেগুলির মানে সংরক্ষণ করা আর্টিকেল 49 এর অধীনে। তাজমহলের সংরক্ষণ করা, লালকিল্লা সংরক্ষণ করা, দিল্লি জামে মসজিদ আছে, তারপর মানে লোটাস টেম্পল, বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন মানে যেসব স্মৃতিসৌধ আছে, বিভিন্ন ধরনের মানে গুরুত্বপূর্ণ যেসব প্লেস আছে, যেগুলি জায়গা আছে, সেগুলি সংরক্ষণ করা, সেটা আর্টিকেল 49 এর অধীনে করা হয়। অনুচ্ছেদ 49 সেটার অধীনেই মানে সেগুলি করা হয়। প্রমোশন অফ মনুমেন্টস এন্ড প্লেসেস এন্ড অবজেক্টিভস অফ ন্যাশনাল ইন্টারেস্ট মানে জাতির দেশের স্বার্থের জন্য। ন্যাশনাল ইন্টারেস্ট দেশের স্বার্থের যেসব বস্তু আছে, জায়গা আছে, যেসব স্মৃতিসৌধ আছে, সেগুলি রক্ষা করা। তারপর যেটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ, দেশের যেটা বিচার ব্যবস্থা আছে সেটাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করা। শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, এক্সিকিউটিভ বলতে যেমন ডিসি আছে, এসপি আছে, তার মানে যারা এক্সিকিউট করে দেশের মানে যেসব বিচার ব্যবস্থা আছে, যারা এক্সিকিউট করে তাদেরকে আমরা এক্সিকিউটিভ বলি। এবং জুডিশিয়ারি বলতে আমরা কি বুঝি, দেশের যেসব কোর্ট আছে, ট্রিব্যুনাল আছে, সেগুলিকে আমরা জুডিশিয়ারি বলি। তো যখন মানে জুডিশিয়ারি কোনো নির্দেশ দেয় তখন সেটা এক্সিকিউটিভ পালন করে থাকে। তো জুডিশিয়ারি কি, কোর্টগুলি হলো জুডিশিয়ারি। এক্সিকিউটিভ কি, ডিসি, এসপি, বিভিন্ন ধরনের প্রশাসন আছে, তারাই হলো মানে এক্সিকিউটিভ, যারা এক্সিকিউশন করে, যারা মানে সেটা মানে পালন করে, সেটা পালনের জন্য ফোর্স করে। এবং খুবই ইম্পর্টেন্ট, সেপারেশন অফ জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করা, সেই অনুচ্ছেদের অধীনে করা হয়েছে 50 নম্বর অনুচ্ছেদের অধীনে। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। লেজিসলেচারে আইন তৈরি করা হয়, নেতা মন্ত্রীরা বিধানসভায় বা লোকসভায়, রাজ্যসভায় বসে আইন তৈরি করে। জুডিশিয়ারিতে সেটা মানে নির্দেশ প্রদান করা হয় সেই আইনের অধীনে, এবং এক্সিকিউটিভ সেটা এনফোর্স করায়, সেটা মানে মানুষকে পালন করাতে বাধ্য করায়। সেটাই হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ মানে জুডিশিয়ারিকে বিচার ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করা, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। 50 হয়ে গেল। প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড আর্টিকেল 50 তে কি কি বলা হয়েছে, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি মানে আন্তঃরাষ্ট্রীয় যেটা ইন্টারন্যাশনাল, আমরা বলি না ইন্টার ডিস্ট্রিক্ট, ঠিক সেইভাবে ইন্টারন্যাশনাল মানে একটা দেশ থেকে অন্য দেশের মধ্যে মানে কি করতে হবে, পিস এন্ড সিকিউরিটি মানে শান্তি এবং সুরক্ষা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করা, সেটা রাষ্ট্রের কর্তব্য। তো সেখানে কি কি বলা হয়েছে, প্রমোট অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি মানে প্রথমে বলা হয়েছে সেখানে আন্তঃরাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা এবং আন্তঃরাষ্ট্রিক শান্তি যেটা আছে সেটা মানে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। মেইনটেইন জাস্ট এন্ড অনারেবল রিলেশনশিপ বিটুইন নেশনস, তো অন্য দেশের সঙ্গে যেটা সুসম্পর্ক থাকবে সেটা মানে খুবই অনারেবল। মেইনটেইন জাস্ট এন্ড অনারেবল রিলেশনশিপ মানে অন্য রাষ্ট্রের প্রতি আমাদের যেটা সম্মান আছে, সম্মানজনক মানে সম্পর্ক আমাদের মানে মেইনটেইন করতে হবে। আমাদের কর্তব্য সেটা আমাদের পালন করতে হবে, রাষ্ট্রের কর্তব্য সেটা রাষ্ট্র পালন করবে। তারপর বলা হয়েছে এনকারেজ অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশনস মানে যখন দুটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো ধরনের অশান্তি দেখা দেয়, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, তখন তৃতীয় রাষ্ট্রকে সেখানে মধ্যে নিয়ে কি করা হবে, সেটা মানে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তো ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি সেটা আপনারা বুঝতে পেরেছেন। অনারেবল রিলেশনশিপ অন্য রাষ্ট্রকে সম্মান প্রদর্শন, যেমন নওয়াজ শরীফ যখন ভারতে এসেছিল আজমির শরীফের দরগা প্রদর্শন করতে,
তখন তারা সন্ত্রাসী বলে আমরা তো তাদের উপর এটলিস্ট মানে সেই দেশের রাষ্ট্র মানে যখন নওয়াজ শরীফকে পাকিস্তানের মানে প্রধানমন্ত্রীকে আমরা সম্মান প্রদর্শন করেছি, এখানে আসার পরও আমাদের সেনারা তাদেরকে হত্যা করেনি, আমাদের মানুষ তাদেরকে হত্যা করেনি, তারা সম্মান দেখিয়েছে। কারণ তারা যতই সন্ত্রাসবাদী হোক না কেন, আমাদের মানে বর্ডারে যতই হামলা চালাক না কেন, আমাদের বর্ডারে যতই হামলা করুক না কেন, আমরা সেভাবে করব না, কারণ আমাদের সংবিধানে সেটা রাষ্ট্রের কর্তব্য। অনারেবল রিলেশনশিপ যেটা সম্মান প্রদর্শন করা, সেটা আমাদের মানে রাষ্ট্রের কর্তব্য। তো রাষ্ট্র সম্মান দেখিয়ে যে নওয়াজ শরীফ যখন ভারতে এসেছিল, একদম মানে শত্রু রাষ্ট্র হলেও তারা শত্রু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরও তাকে মানে কি করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। এনকারেজ অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশনস, তো মানে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কোনো ধরনের যদি ইন্টারন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় কোনো ধরনের বিবাদ দেখা দেয়, তা সেটা মীমাংসা করা হবে। তো আমরা এতটুকু আজকে আমরা মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমরা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি ছিল, সেগুলি আমরা শেষ করলাম। তো আমরা পরবর্তী যেটা চ্যাপ্টার আছে, আমরা পরবর্তীতে যেটা পড়বো সেটা হচ্ছে মানে পার্ট 4A, মানে 4 ক অধ্যায়, মানে 4A দেখে বুঝতে পারছেন সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 4A প্রথমে ছিল না সংবিধানের, তারপর সেটাকে অ্যামেন্ডমেন্ট করে জুড়ে দেওয়া হয়েছে। তো সেখানে আছে কি, ফান্ডামেন্টাল ডিউটিজ, মানে জনগণের জন্য ঠিক যেভাবে রাষ্ট্রের কর্তব্য ছিল, তো রাষ্ট্রের প্রতি মানে জনগণেরও কিছু কর্তব্য থাকবে, সেগুলিকে মৌলিক কর্তব্য বলা হয়েছে। মানুষের টোটাল 11 ধরনের মৌলিক কর্তব্য আছে, 11টা। তো আমরা আগামী সোমবার মানে মৌলিক কর্তব্য পড়ার চেষ্টা করব। ফান্ডামেন্টাল ডিউটিজ, আমাদের রাষ্ট্রের প্রতি কি কি মৌলিক কর্তব্য আছে, সেগুলি মানে কোন কোন মৌলিক কর্তব্য পালন না করলে আমাদের শাস্তির মোকাবিলা করতে হবে, সেগুলি আমরা জানার চেষ্টা করব। ফান্ডামেন্টাল ডিউটিজ যেগুলি আছে সেগুলি নিয়ে মানে কোনো ধরনের মামলা করা যায় কি, সেগুলি কোর্ট কর্তৃক এনফোর্সেবল কি, সেগুলি আমরা জানার চেষ্টা করব। তো আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।